বুঝলেন বন্ধু, ব্লগ করতে করতে এরকম 4টে ডিমের অমলেট, তা আবার এটা ওটা সেটা দিয়ে ভর্তি, সেটাকে উল্টাতে গেলে এইরকমই হয়। এখানে একটা হয় বড় হাতা নিতে হতো, নাহলে আমাকে দুটো হাত সমানভাবে কাজে লাগিয়ে এটাকে সুন্দরভাবে উল্টে দিতে হতো। এর মধ্যে স্টাফিং হিসেবে কী দিয়েছে জানেন? 3খানা পেঁয়াজ, একে তো ডিম হচ্ছে 4টে, 3খানা পেঁয়াজ, গোটা 1খানা টমেটো, তারপরে লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা ইত্যাদি ইত্যাদি আছে। সবার শেষে আবার একটুখানি চিজও দিয়েছি। এটাই হচ্ছে আজকের দিনের আমার জলখাবার। আর অন্য কিছুই লাগবে না। বুঝতে তো পারছেন, পেট এমন টাইট হয়ে যাবে যে লাঞ্চ না করলেও চলে। প্রোটিন খাবার সুবিধে হচ্ছে দীর্ঘক্ষণ পেটটা ভরা থাকে, খিদের অনুভূতি হয় না। যাই হোক, এটা খাওয়া হয়ে গেল। তারপর এলেন হচ্ছে আমাদের উত্তম। পেঁয়াজটা একটু কম আছে, অনেক কিছুই কম আছে, সব তুলে নেব। কালকে আমার বরের জন্মদিন না, অনেক জিনিসপত্রই লাগবে। আমার বার্ড ফিডারটা খালি হয়ে গেছে, খাবার আছে সেটা ঢালতে পারছি না। আর এই জায়গাটাতে দিলে তাতে বেশ সুবিধেই হবে, ওরা বেশ ফাঁক ফোকর দিয়ে এসে খেয়ে যাবে, ওদেরও ডিস্টার্ব হবে না। আমি যেমন ওখানে বসে বসে দেখতাম, এবার হয়তো বা ওই দেখাটা একটু কমে যাবে, কিন্তু ওরা তো খেতে পাবে, তাহলেই হলো। খাবারটা দিয়ে দিতে হবে। আর এর মধ্যে এই যে 2 নতুন সদস্য এসে গেছে, 2 কেন, অনেকগুলোই, এটাও নতুন, 1 2 3 4 5 6 6জন নতুন সদস্য। আমার খুব ভালো লাগছে এটাকে দেখতে। আমি যখন ওখানটায় বসে বসে সকালবেলাতে রোদ তাপাচ্ছিলাম, তখন এটাকে দেখে যে আমার এত আনন্দ হচ্ছিল কি বলবো। তবে এই গাছটাতে আবার একটুখানি জল দিতে হবে, কারণ মিলিবাগ এত সহজে যায় না। আজকে কালকে তো ওইরকম জল দেওয়ার পরেও দেখুন আজকে আবার একটুখানি মিলিবাগের ছোঁয়া দেখতে পাচ্ছি। যতটুকু সম্ভব ধুয়ে ধুয়ে দেবেন। গাছের তো নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, তা দিয়ে সে ঠিক ফাইট করে নেবে। অকারণে খুব একটা বেশি কিন্তু কীটনাশক দেওয়ার কোনো দরকার নেই। আর বিশেষ করে বারান্দায় তথা আমাদের ঘরের সংলগ্ন যে সমস্ত জায়গা, সেখানে তো কীটনাশক দেওয়াটা একেবারেই অনুচিত। আমি না সবুজ দেখতে ভীষণ ভালোবাসি, ভীষণ ভীষণ পছন্দ করি। এখান থেকে আমি যখন বসে থাকি তখন সোজা যেটা আমার চোখে পড়ে, এই যে একদম সোজা এই যে দৃশ্যটা, আমার খুব খুব ভালো লাগছে। সকালের শুরুটা আমার খুব ভালো হয়ে যায়, খুব পজিটিভ হয়ে যায়। খুব মন খারাপের দিনেও মনে হয় এই তো সূর্য উঠছে, এই তো সুন্দর গাছগুলো পাতা দোলাচ্ছে, সবই তো ঠিক আছে, আমার কেন মন খারাপ হবে, এরকম মনে হয়। কোনো কোনো সময় কিন্তু আমার এরকমও হয় যে গাছ দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। মানে খুব মন ভারী, কেউ খুব খারাপ কথা বলেছে, খুব অপমানজনক কিছু একটা ফেস করেছি, এটা ছিল না, মানে এই চেয়ারটা এখানে ছিল না, এই জায়গাটাতে একটা লতাকলকে গাছ ছিল, তখন আমি এইরকম জায়গায় একটা চেয়ার নিয়ে এসে বসতাম। বসে আমি তখন এইগুলো দেখতাম, রিল্যাক্স করতাম, ঘাটটাকে একটু ছেড়ে দিতাম। প্রকৃতি আমাকে হিল করতো যতটুকু আছে। এখন এই সিমেন্ট বালির বাড়িতে থেকেও যতটুকু চোখের সামনে আছে সেটুকুই আমাকে যেন অনেকভাবে সাহায্য করতো ক্ষতস্থানকে মেরামত করতে। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আমরাও শিলিগুড়ি শহরে খুব ভালো আছি। কালকে এটা খুঁজে পেলাম, মাইসোর থেকে আমরা নিয়ে এসেছিলাম। এটা অনেকগুলো এনেছিলাম, এদিক ওদিক উপহার দেওয়ার পর নিজেরাও ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে, কিন্তু একটা গোটা প্যাকেট, মানে এইরকম 10টার প্যাকেট একটা যে রয়েছে সেটা ভুলেই গেছিলাম। তার মধ্যে থেকে 2টো শ্বশুরমশাই নিয়েছিলেন, ব্যবহার করছেন, বাকি 8টা ছিল। তো 2টো বাথরুমে 2টো দিয়ে দিলাম। মাঝে মাঝে জিনিস একটু উল্টোপাল্টা করলে না এই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর রেখেছিলাম খুব যত্ন করে, এবং রেখে ভুলে গেছি। 1 রাউন্ড লন্ডভন্ড চলছে। রাখছি হচ্ছে কেবলমাত্র হাতে বোনাগুলো, কারণ এই ব্যাপারে তো আমি একবারে অষ্টরম্ভা। তো তা আমার বাচ্চা কাচ্চা খুব হাতে বোনা জিনিস পড়েছে, এটা হাতে বোনা রেখে দাও। তা আমি তোমার নাতিপুতিকে হাতে বোনা দিতে পারবো না, ওটা টুপিটা হাতে বোনা নয়। তা যাই হোক, সেই জন্যই হ্যাঁ, এখনো পরতে পারে, এখনো রেখে দাও। বাইরে হতো মোজা, সারা বছর মোজা পরে আমার মেয়ে, সারা বছর ধরে মোজা পরে। মুখটা একটু হাঁড়ি হয়ে আছে, এখানে খুব গন্ডগোল হচ্ছে, চেঁচামেচি হচ্ছে, সেই জন্য আমরা, হ্যাঁ পড়া অসুবিধা হচ্ছে। এগুলো সব ফেলানি যাচ্ছে। শুধু কোনো এককাল এখানে একটা পিসিচন্দ্রের কানের দুল জুটেছিল, তাই খাপটা রেখে দিচ্ছি। তা বাদ বাকি সব খাপ, গয়নাগাটি সব খাপ, সব ভাগো। এগুলো সব বড় বড় বাইরে রাখো, বাইরে রাখো, এদিকটায় রাখো না। ঘেমে নিয়ে একসা হলাম, তখন যখন খুব জোরসে কাজ চলে তখন ব্লগ করার কথা মনে থাকে না। হ্যাঁ দেখেছো, এই যে দেখুন কয়েন পেলাম। হাত ফাত নোংরা হয়ে গেছে, কিছু দেখবেন না এইসবগুলো। যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা পাওয়া গেল। এটার দাম কিন্তু ভালোই, পুরনো ব্যাগ থেকে। এটা কমন কয়েন, কিন্তু এটা কমন কয়েন নয়, 2005-এর কলকাতা মিন্ট। আমার আখিলাটা একদম ভালো হচ্ছে না,
ঠিকঠাক হচ্ছে, কিন্তু আখিলাটা খুব আশা ছিল, কিন্তু ঠিক আছে, এক একটা হতেই পারে এরকম। 13টার মধ্যে 13টাই ভালো হবে এমন কোনো কথা নেই। একটা অনেক পুরনো ছবি পেলাম ব্যাগগুলো থেকে, এই যে এটা হচ্ছে আমি, এই যে বুঝতে পারছেন তো, অনেক দিন আগে, এটা 2013-14 সালের ছবি। পাশে হচ্ছে বনাদি, আমার পাশে বনাদি ভীষণ ভালো, এখনও যোগাযোগ আছে, খুব বেশি নেই, ওই আর কি হাই হ্যালো। আর এই যে পরপর তিনজন দেখছেন, কাকিমা, দুলালদা আর অমিতাভদা, তিনজনেই মারা গেছে। এই যে রত্না আন্টি, তখন রত্না আন্টির বড় বড় চুল ছিল। এটা একটা সংস্থা, সেখানে আমি মেম্বার ছিলাম, পরবর্তীকালে সেটা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ছবিগুলো পুরনো ছবি দেখলে ভালোই লাগে। আজকে ছাদের কাছে জল দিতেই হবে, মানে এই পদ্ম গাছ এমনি সহজ বন্ধু, কিন্তু পদ্ম গাছ একটু সেন্সিটিভ গাছ। যেটা নিচে হয়েছে সেটা হচ্ছে প্রায় ডরমেন্সি নিয়ে নিয়েছে গাছটা। পদ্ম গাছের পাতার ওপরে না ওয়্যাক্স থাকে, একটা মোমের ন্যাচারাল পরত থাকে, সেটা যখন চলে যায় মানে লাগারে জল লেগে লেগে ওটা খারাপ হয়ে যায়। এই হচ্ছে পদ্ম গাছ ডরমেন্সি নিয়ে নিচ্ছে। খুব সহজ গাছ, কিন্তু এক হাতের গাছ। ওটা আলপনাদি নাড়াচাড়া করছে, কখনো আমি নাড়াচাড়া করছি। খুব একটা যে ভালো হওয়ার কথা, যতটা ওপরে গাছগুলো হতে পারে, নিচেরগুলো অতটা হয়তো ভালো হবে না। সেন্সিটিভ গাছ, একদম পুরো ভিজে গেছি। এখন যদি নিচে যাই না, গা দিয়ে জল গড়িয়ে গড়িয়ে সিঁড়িটা দিয়ে জল গড়াবে। আমি বাথরুমের সমস্ত জিনিসপত্র রেখেই এসেছি, যে এবার আমি চানে যাব, কিন্তু তার আগে একটু জলটা আমার গা থেকে ঝরে যাক, নাহলে সিঁড়ি তো বিপদ হয়ে যেতে পারে। যে কারণ মূলত আলপনাদেরই আর কি, কারণ অনেকবার করে ওপর নিচ করবে। এর আগে দেখবেন বেশ কিছুদিন আমি নাগারে কয়েনের কথা কিন্তু বলতাম, মুদ্রা, কিন্তু এবারেতে কয়েন মেলাতে যা ভিড় হলো এবং যে কাণ্ড কারখানা হলো, কয়েন নিয়ে সচেতনতাটা বেশ তৈরি হয়েছে, মানে সাধারণভাবে আর কি। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই এখন এটা নিয়ে বলেছেন, যার এত মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল, তারপর থেকে আমি একটু বলাটা বন্ধ করেছি। কিন্তু যারা পুরনো বন্ধু তারা জানেন যে এটা আমি বলতাম, কিন্তু সবসময় এটা বলতাম যে কয়েন একটা বৃহৎ পড়াশুনোর জিনিস, যেটাকে বলে চিল্লার বা খুচরো, সেটা আছে, সেটাই ভ্যালুয়েবল নয়। 100টার মধ্যে হয়তোবা 99টাই কমন, একটা সেটা হয়তোবা তুলনামূলকভাবে একটুখানি বেশি ভ্যালুয়েবল, তাও হয়তোবা সেটার দাম হয়তো, একটা কয়েনের দাম হয়তো 50 টাকা। কয়েনের বিভিন্ন রকম প্রভেদ রয়েছে। অনেকেই মনে করেন যে পেছনে যে সমস্ত ছবি টবিগুলো থাকে, মানে ধরুন গান্ধীজির ছবি, চিত্তরঞ্জনের ছবি, নেতাজির ছবি, সেগুলো মানেই ভ্যালুয়েবল। সবগুলো নয়, কিছু কিছু আছে, কিন্তু কোনটা এবং কোনটা নয় সেটাও কিন্তু একটু জানতে হবে। কমিউনিটিতে পোস্টও দিয়েছিলাম, এবং পোস্টটা বোধহয় দেখলে এখনও যাবেন, যে এটাতে বাচ্চাদেরকে নিয়ে যান, এটা একটু মেলাটা ঘুরে দেখে আসুন, কেনা বেচা পরের কথা, যে কত বৃহৎ একটা আইডিয়া তৈরি হবে। কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে ভুল ভাল বার্তা ছড়ানোটা আমার কাজ নয়, আমি জ্ঞানও তো সেটা কিন্তু ছড়াইনি। সেই সময়টাতে আমি কিছু হেড ফেস করেছিলাম ওই কমিউনিটিতে, না তারপরে আগে পরে বিভিন্ন সময় আর কি, অনেকেই আমাকে বলেছিলেন, যার ফলে এখন কিন্তু কয়েনের ব্যাপারটাতে আমি একটু সচেতন হয়েছি। আমি চট করে বলি না, আজকে নেহাত এই 2005-এর কয়েনটা হচ্ছে, যেটা আমি আপনাদের দেখালাম, সেটার দাম হচ্ছে 150 থেকে 200 টাকা, এই একটা ছোট্ট কয়েন। ঠিক জায়গায় গেলে অবশ্যই আমি 150 থেকে 200, আর বেঠিক জায়গাতে গেলেও ওই কয়েনটার দাম আমাকে 50 টাকা দেবে, তাই কম কি। যারা কালেক্টর হয়, বাড়ি থেকে তুলে তুলে নিয়ে যায়, তারা সাধারণত দামটা কমে, কারণ তারা সেটা নিয়ে ব্যবসা করবে। মন্দ কী বলুন, আমার বাড়িতে তো ওটা পড়েই আছে, আমি তো ওটাকে 2 টাকা হিসেবে বাজারে 2 টাকা দিয়েই জিনিস নেবো, হ্যাঁ, তো সেখানে কেউ যদি আমাকে 50 টাকা দেয়, তো সেটা তো অনেক লাভ। এবং আমার একটাই অনুরোধ হচ্ছে, কয়েন নিয়ে কয়েনটা কিন্তু চট করে খরচ করবেন না, কারণ আপনি জানেন না আপনার হাতে যে হাত বদল হচ্ছে কয়েনটা, সেটা হয়তো বা ভ্যালুয়েবল হতেও পারে। আর যখন জমিয়ে ফেলবেন এবং কয়েন নিয়ে একটু পড়াশুনো হবে, তখন দেখবেন যে 200টার মধ্যে হয়তো 5টা 6টা কয়েন আপনি ভালো পেলেন, বাকিগুলো খরচ করুন। কিন্তু মানে আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, ওরকম করবেন না, একটু ধীরে সুস্থে তবে করুন। যতক্ষণ পর্যন্ত কিছু দূর পড়াশুনো না এগোচ্ছে, ততদিন পর্যন্ত এটা একটুখানি চেষ্টা করুন। আর পড়াশোনার কথা বলি মানেই আমি খারাপ চ্যানেলে আবার কেন আমি পড়তে বলছি, শুনুন কেন পড়তে বলছি। ট্র্যাক পরিচিত, নামও বলে দিচ্ছি, নাম চৈতালি, কুচবিহারের মেয়ে, বিয়ে হয়েছে শিলিগুড়িতে। ওর হাজব্যান্ডের এই শখটা ছিল, তা আপনি জমাতে শুরু করবেন, তখন আপনি ম্যানিফেস্ট করতে শুরু করবেন, তো জেনে বা না জেনে আপনার ম্যানিফেস্টেশন চলবেই কিন্তু, এবং তখন কিন্তু দেখবেন আপনার হাতে ভালো ভালো কয়েন আসবে, এমনিই আসবে, মানে যেটা ইউনিভার্সের রুল অনুযায়ী, আপনি না জেনে করুন বা জেনে করুন, এটা হবেই। ওর হাজব্যান্ডের ওই শখ ছিল, তা দেখে দেখে ওরও এরকম শখ হয়েছে। ওর হাজব্যান্ডের থেকে কিছুটা নিয়ে ও কোনো একটা কয়েন কালেক্টরের কাছে, কলকাতাতে ওর দেওরের বাড়ি, সেখানে গিয়ে দিয়েছিল 80,000 না কত টাকা যেন ছিল হচ্ছে সোনা 10 গ্রামের দাম। এত বড় বড় দুটো কানবালা করেছে শুধু কয়েন বিক্রি করে। মানুষ ভাবতেই পারবে না যে এই ছোটো ছোটো জিনিস থেকে কি হয়ে যায়।
ওর হাজব্যান্ডের সেটা পড়াশোনা ছিল এবং সারাক্ষণ ওর সাথে থাকতে থাকতে ওর মধ্যেও সেটা কিছুটা জারিত হয়েছিল। আমি যবে থেকে কয়েন বলা শুরু করেছি তার অনেক আগে থেকেই এটা ওরা করছে। ও আমার ব্লগ দেখে এবং ব্লগ দেখে ও এটা যখন আমি বলতাম তখন ও আমাকে কিন্তু একদিন বলেছিল, তখন পরিচয় দিয়েছিল। পরে জানতে পারলাম যে হ্যাঁ, ওর সাথে আমার লতায় পাতায় আরও এর আগেও পরিচয় ছিল, পরোক্ষ আর কি। তা এবং ও আমাকে বলেছিল যে ঝিনুক, তুমি একদম ঠিকঠাক কথাই বলছো, কারণ এটা কিন্তু আমার সাথেও হয়েছে। আপনারা প্রত্যেকেই আপনাদের জীবনের মূল্যবান সময় আমাকে দিচ্ছেন। আমার এমন কিছু জ্ঞান নেই যে আমি আপনাদের প্রত্যেকদিন জ্ঞান দেবো, কিন্তু যেটুকু আছে, যেটা নিশ্চিতভাবে জানি, সেটা কেন বলবো না বলুন তো। তবে আমি কিন্তু কয়েনে ক্লাস নিচ্ছি না, ওটা আপনাদেরকে নিজেদেরই করতে হবে, এইটুকুই। আর কোথায় করবেন? বহু ভিডিও আছে, বহু পিডিএফ আছে, করুন খুব ভালোভাবে, খুব ভালোভাবে। মা সরস্বতীর হাত ধরুন, দেখবেন মা লক্ষ্মী এমনি এমনি আসবে। প্রদোষকালের শুভেচ্ছা জানাই বন্ধুরা। এখন সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা তো রোজই বলি। এখন মেশিনটা ব্যবহারের ক্ষেত্রে একটুখানি অসুবিধা তৈরি হয়েছে জন্য পর্দাগুলো কালকে খুলে আমাদের মামুনি আজকে কেচে দিয়েছে। তাও যে 4টে আজকে এখন আমরা টাঙাচ্ছি, সেই 4টে কালকে ভিজিয়ে আজকে কেচে দিয়েছে। আর এই দিকেরগুলো সেগুলো আজকে ভিজিয়েছে, ওগুলো কালকে কাচবে। এমনিতে যখন মেশিনে কাচা হতো পর্দা, আমি কিন্তু পর্দা কাচার সাথে সাথেই মেলে দিতাম বা টাঙিয়ে দিতাম, কারণ সেই তো ওই আমাদের ছাদে তো ঝুলেই থাকবে সেগুলো, তার থেকে এখানে এই স্ট্যান্ডে ঝুলেই বরং শুকোক। আর পর্দা তো কেউ আমরা গায়ে দিই না, কাজে একটু ভেজা অবস্থায় টাঙিয়ে দিলে কোনো অসুবিধা ছিল না। আর মেশিনে থাকলে তো জল ঝরার সমস্যা ছিল না, কিন্তু এ যাত্রায় সেটা হয়নি। হাতে কাচা হলে একটু জল ফোঁটা ফোঁটা পড়বেই। সেজন্য ছাদে মেলার পর মোটামুটি যখন শুকিয়ে গেছে, পুরোপুরি কিন্তু এখনও শুকোয়নি, কিন্তু এটা নিয়ে আসা হয়েছে। আজকেও আবহাওয়াটা একটু মেঘলা তো ছিলই। আর এই দিকেরগুলো কালকে কাচা হবে, কালকে সন্ধেবেলায় এগুলো সব টাঙানো হবে। আর আমাদের ঘরের যত শীতের জিনিসপত্র, মানে ওই লেপ টেপ সমস্ত আজকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটাতে শীতবস্ত্র দিয়ে ভর্তি থাকতো, সেগুলোও সমস্ত কিছু ঢুকিয়ে দেওয়া হয়ে গেছে আজকে ডিভানে। আজকে অনেক কাজ হয়েছে, কিন্তু ব্লগ সেরকমভাবে খুব একটা করিনি। তো এখন হারমোনিয়ামটার ওপরে কয়েকটা জিনিসপত্র রেখে তারপর সুন্দর করে সেটাকে ঢেকে দেব। শুধুমাত্র একটা লেপই, শীতের লেপ, সেটা বাকি রয়েছে। সেটা আমার মেয়ে ঢোকাতে দিল না, তাই সেটা টুপুর গায়ে দেয়। টুপুরের ঠান্ডাটা একটু বেশি, তবে আমার মনে হয় ওই ধরুন সপ্তাহখানেক পর ওইটাও হয়তো বা ঢুকিয়ে দিতে পারবো। আসলে এসি চালালে ওর একটুখানি ঠান্ডাটা লাগে। আর এই যে এখন যে জ্যাকেটটা দিয়েছি, এই জ্যাকেটটাও একটু বাদে আলমারিতে ভরে দেবো। তো একটুখানি কর্পূর দিয়ে দিই, কারণ এখন তো আমরা নিজেদের বাড়িতে থাকি না, এখন আমরা মশাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে ফেলেছি। তো এখন তাদেরকে একটুখানি তাদের জায়গা দেখানোর জন্য খুব স্বাস্থ্যকর একটা সমাধান হচ্ছে এরকমভাবে কর্পূরটা জ্বালিয়ে দেওয়া। আর এই যে এই কর্পূরদানিটা, সেটার দামও তো বোধহয় নিয়েছিল 200 টাকাও নয় পুরোপুরি। খুব কাজের জিনিস। তবে হ্যাঁ, ভীমসেনী কর্পূর হলে একটু বেশি ভালো হতো, কিন্তু এটা ভীমসেনী নয়। তো ঠিক আছে, তবুও কাজ চলে গেল। আর কিছুক্ষণের মধ্যে সমস্ত মশা পালিয়ে গেল। আর এই ঘরটা মোটামুটি হয়েছে, আর একটু বাকি আছে, মানে কাজ কিছুতেই শেষ হচ্ছে না। তারপর রান্নাঘরে গিয়ে আজকে একটা নতুন জিনিস করলাম জানেন তো। মাঝে মাঝে টুকুন না ওই ডমিনোজের পিৎজা খেতে খুব ভালোবাসে। তা ওই ডমিনোজ পিৎজা হাট 2 রকমেরই আসে মাঝে মধ্যেই। তো সেগুলোতে ওই চিলি ফ্লেক্স, অরিগেনো, এগুলো না একবারেতে প্রায় 6-7টা করে অরিগেনো, 6-7টা করে ওই চিলি ফ্লেক্স, এগুলো দিয়ে দেয়। তো সেগুলো আমার এটা ওটা রান্নার ক্ষেত্রে না বেশ লাগে কাজে, কিন্তু ওই প্যাকেটগুলো থাকলে বড় অসুবিধে হচ্ছিল। সেই জন্য সেগুলো ওই চিলি ফ্লেক্সটাই আপনাদের দেখালাম, পরে কিন্তু অরিগেনোগুলোও ঢুকিয়ে রেখেছি। দেখুন কয়েকটা মাত্র প্যাকেট থেকে কতগুলো চিলি ফ্লেক্স হয়ে গেল। তো ওটা করতে করতে হঠাৎ দেখছি একটা না আসাম চা রয়েছে। আমি তো এমনিতে শিলিগুড়িতে থাকি, যেহেতু দার্জিলিং চাই খাওয়া হয়, আসাম চাটা খেতেও আমার খুব ভাল লাগে। তো আজকে ভাবলাম এরকম একটা পাউচ যখন পেলাম, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, মনে হলো যে না, এবার একটুখানি আসাম চা এনজয় করা যাক। তো এটা নিয়ে যখনই বারান্দায় গেলাম তখন দেখছি তো বৃষ্টি পড়ছে, কিন্তু চাটা এনজয় করতে পারলাম কোথায়। সংসারী ঝিনুকের মন আবার সংসার সংসার করে উঠল। এই যে সমস্ত জিনিসপত্রগুলো বাইরে যদি ভিজে যায়, সেজন্য চা এনজয় করার বদলে এগুলোকে ভেতরে নিয়ে চলে এলাম। এসে তারপর এইখানে বসে বসেই চা খাবো। উফ, সংসারী ঝিনুক জিন্দাবাদ। কালকে তো বোধিসত্ত্ববাবুর জন্মদিন, একটু তো পরিকল্পনা করেইছি যে এগুলো রান্না করবো বা সেগুলো তো পরের দিনের ব্লগের জন্য নিশ্চয়ই তোলা থাকবে, কিন্তু খুব বেশি কিছু বাড়াবাড়ি করছি না। টুপুরের পরীক্ষা চলছে এখনও যেহেতু, তা আর নেক্সট পরীক্ষাটা খুব কাছাকাছি আর কি সময়ের মধ্যে, তো মানে তামঝাম করবো না। কিন্তু তবুও একটা মানুষের জন্মদিন একটু স্পেশাল তো করে তুলতেই হয়, যদিও খাওয়া দাওয়ার ব্যাপারটাই হবে মূলত। আর তার তো ক্যালোরি বাজেট নিয়ে তিনি ভীষণ রকম চিন্তিত তথা খুব বেশি কনসিয়াস,
যার ফলে ওই সব দিক ব্যালেন্স করে যতটুকু হয় আর কি। যে ব্লগটা বেশিক্ষণ টানবো না বন্ধুরা, কারণ আমার আজকে যে কোনো কারণে খুব বেশি ঘুম পাচ্ছে। রান্নাঘরে এখন আমার প্রচুর কাজ আছে, মানে ওই রান্নাঘরটা গোছানো হয়নি, মাজা টাজাগুলো বাকি আছে এখন। আর একটা কথা যে আজকে আমি যেটা টাইটেলে দিয়েছি, আমি আজকে না টাইটেল থাম্বনেল দিতে আমি খুব একটা সুযোগ পাইনি আজকে, কিন্তু আমি থাম্বনেল দিইনি, ওটা ইউটিউব থেকেই সাজেস্ট করেছিল, ওইটাকেই থাম্বনেল হিসেবে রেখে দিয়েছি। আজকে আমি থাম্বনেল বানাইনি, আর যেটা জাস্ট মাথায় এসেছিলো সেটা সেই মুহূর্তে দিয়ে দিয়েছি। তাতে দেখলাম যে কয়েকজন মানুষের একটু যে আমার পদবী খান, আমি কি হিন্দু না মুসলিম? অবশ্যই আমি হিন্দু। নতুন বন্ধু হলে হয়তো বা সেটাই তাদের পক্ষে স্বাভাবিক। আর আমি ঈদের শাড়ি কিনেছি হচ্ছে আমার মায়ের যে মানে কর্মসহায়িকা মমিনা বেওয়া, ওর জন্য। কারণ মমিনাদি দুটো বাড়িতে কাজ করে, দুটো বাড়ি কিন্তু হিন্দু বাড়ি, তাদের ওই ঈদের শাড়ি দেওয়ার চল নেই। আর মমিনাদিদের এবারে বাড়ি টাড়ি তৈরি হচ্ছে, এই সবগুলো মিলিয়ে মিশিয়ে না ওদের এখন খুব টানটানির সময় যাচ্ছে। যার ফলে এটা সমূহ সম্ভাবনা যে মমিনাদি সবাইকে দেবে, কিন্তু নিজের জন্য কিছু কিনবে না। সেটার কথা মাথায় রেখেই আমি ওর জন্য একটা ঈদের শাড়ি পাঠিয়েছি। আর ও না আমার মায়ের জন্য এত কিছু করে যে এই সামান্য শাড়ি দিয়ে ওর ঋণ শোধ করার নয়। ওর আন্তরিকতা কোনো বেতন, কোনো উপহারের তুলনা করা যায় না। ওটা মমিনাদির পক্ষেই সম্ভব, মানে ওই সেবা, ওই যত্ন, ওই কনসার্ন। আমরা দুটো বোন ভারতবর্ষের দু প্রান্তে রয়েছি, মমিনাদির ভরসাতেই তো। ৭৭ বছরের মা, হ্যাঁ চন্দনাও আছে আমাদের যে মেয়েটি, সেটাও ভালো, কিন্তু মূলত মমিনাদির ভরসাতেই। ধর্ম তো কারোর হাতে থাকে না। আমার মা যদি আজকে মুসলিম ঘরে জন্ম হতো, আমার মা ঠিক একই রকমভাবে হয়তো বা ধর্মপ্রাণা হতেন। মমিনাদির যদি হিন্দু ঘরে জন্ম হতো, তাহলে মমিনাদি একই রকমভাবে আমার মায়ের প্রতি সেবা পরায়ণা হতেন হয়তো বা। আমি না আমার ধর্মকে খুব ভালোবাসি, আমি আমার আরাধ্যকে খুব ভালোবাসি, আমি আমার উপাচারাদি প্রচণ্ড ভালোবাসি। সেই জন্যই হয়তো যখন আজান হয় আমার খুব ভালো লাগে। কেউ না কেউ তো নিজের ধর্মের প্রার্থনা করছে, কিন্তু কিছু ধর্মান্ধতা, কিছু গোঁড়ামি, সেগুলোর সাথে ধর্মের কোনো যোগ নেই। হ্যাঁ, ওগুলো মানুষের দ্বারা তৈরি করা। অ্যাকচুয়ালি যে কোর ধর্মটা, তাতে ওসব কিছু নেই, এটা আমি বুঝতে পেরেছি। আর প্রত্যেকটা মানুষের মনটাই আসল কথা। সে কী ধর্মে জন্মগ্রহণ করেছে সেটা বড় কথা নয়, তার কাজটাই আসল। এই যে আমাদের আবেদ আলী মুসলিম, কোলে পিঠে চড়ে আমরা বড় হয়েছি। মমিনাদি মুসলিম। তারপরে আরও কত মানুষ আছে, ছোটোবেলা থেকে তো ওইভাবেই বড় হয়েছি। ফতে দিদিকে দিয়ে খাও, মা ভীষণ বকা দিল, লাইলি দিদি, হ্যাঁ লাইলি দিদিকে বাতাসা দে, পুজোর বাতাসা দে, ওরা সব দাঁড়িয়ে থাকতো চালগোলা প্রসাদ খাবে জন্য মায়ের। ওদের বাড়ি থেকেও ওই রকমভাবে তৈরি হয়েছে, আমরাও ওইভাবে বড় হয়েছি। কাব্বু ভাই, বিজলি দিদি, ফতে দিদি, লাইলি দিদি, আবেদদা, আমরা তো এইভাবেই বড় হয়েছি। সাথে সাথে আরও কত হিন্দু, শ্যামলী, দীপালি, সোনালি, রূপালি, তমালি, 5 বোন। হ্যাঁ, তারপরে শিবানী, সঞ্জয়, সব আমরা একসাথেই বড় হয়েছি। কিসের ধর্ম সবগুলো, মানে ওসব কিছু ছিলই না। আর বাড়িতে পুজো, সবাই প্রসাদ খাচ্ছে বসে বসে। হ্যাঁ, ওকে বেশি দিলে কেন, আমাকে কেন সিন্নি প্রসাদ কম দিলে? হ্যাঁ, এ নিয়ে হচ্ছে চুলোচুলি। আবার ওই আপে কাকিমার বাড়িতে ঈদ, কেন ওকে এক হাতে বেশি দিল, আমাকে কেন কম দিল, আমার ভাগে কেন বাদাম পড়লো না, ওর ভাগে কেন বেশি পড়লো, এই নিয়ে মারামারি, এই নিয়ে রাগারাগি। এইভাবেই আমরা বড় হয়েছি। আর দিনহাটাটা এইরকমই ছিল, এখন হাল ফিলে কেমন চেঞ্জ হয়ে গেছে। তা যেটা আমাদের ভেতরে বাবা মায়েরা এরকম ছিল জন্যই তো তারা কোনো দিন কোনো ধর্মান্ধতার বীজ বপন করেননি, ছিলই না। ছেলেমেয়েগুলো সবাই কি সুন্দর, মানে কোলে পিঠে করে বড় হয়েছে। আমি বড় হচ্ছি, কাবু ভাই বড় হচ্ছে, বিজলি দিয়ে বড় হচ্ছে, ওই শ্যামলী, ওরা সবাই বড় হচ্ছে, সবাই বড় হচ্ছে। মানে সে এক অদ্ভুত সুন্দর সময় ছিল, মানে ওই সময়টা। তার ফলে ঈদের শাড়ি টাড়িগুলো এখন হয়তো অনেকের কাছে ওরকম মনে হয়, কিন্তু আমার কাছে তো এগুলোই স্বাভাবিক। জানি না ওদের কাছেও কিন্তু তাই এখনও, ওই কাবু ভাই, ওদের কাছেও এখন তাই। পরিস্থিতি মানুষকে কিছুটা, মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়, কিছু কিছু ঘটনাক্রম হয় যাতে করে মানুষ সাময়িকভাবে একটু অন্যরকমভাবে চিন্তা করতে হয়তো বাধ্য হয়। কিন্তু ওই বীজটা যেটা ভেতর ভেতর বপন রয়েছে, সেখান থেকেই ফুল ফোটে, ওইখান থেকেই ডালপাড়া ছড়ায়, ওইখান থেকেই ফুল ফোটে। আমরা খুব সুন্দরভাবে বড় হয়েছি, সবার সাথে নিয়ে বড় হয়েছি, যার ফলে আমাদের ওই ফুলটাই ফোটে, ওই ফুলের গন্ধই আমরা মানে শুঁকি। এই আর কি, কেউ কনফিউজড হবেন না, আমার ব্লগে এইগুলোই দেখাবো আমি, কারণ আমি এইভাবেই বড় হয়েছি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ।